আসসালামু আলাইকুম 24-এর বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আধুনিক পদার্থ বিজ্ঞানের অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা থিওরি নিয়ে কোনো আলোচনা করবো না, অ্যাজ ইউজুয়াল। আমরা হচ্ছে 4-5টা প্রবলেম নিয়ে আসছি। প্রবলেমগুলো যদি আসে বা নতুন প্রবলেমগুলো যদি কখনো ফেস করো, ওই প্রবলেমগুলো কীভাবে তুমি অ্যাপ্রোচ করবা বা কীভাবে অ্যাপ্রোচ করলে জিনিসপাতিগুলো থেকে বেশি মার্কস নিয়ে আসতে পারবা টিচারের কাছ থেকে, ওই জিনিসপাতিগুলো নিয়ে আজকে হচ্ছে টুকটাক আলোচনা করবো। তো চলো হচ্ছে আমরা প্রবলেম সলভিং শুরু করি। প্রবলেম সলভিং করতে করতে হচ্ছে কথাবার্তা বলি। আজকে হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং অফ মডার্ন ফিজিক্স। দেখো, প্রথমে যদিও এটা অ্যাডভান্স না, বাট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমার লেংথ কন্ট্রাকশন রিলেটেড কোনো প্রবলেম আসার মতো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে হয়ে থাকে, তাহলে হচ্ছে এরকম টাইপের প্রবলেম। ঠিক আছে, যেখানে একই সাথে ভেক্টরের জিনিসপাতি কাজে লাগে, একই সাথে হচ্ছে তোমার আবার মডার্ন ফিজিক্সের জিনিসপাতিও কাজে লাগে। যেমন এখানে বলছে 3 মিটার দৈর্ঘ্যের কোনো রড এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে রাখা আছে। দেখো, চিত্রগুলো হচ্ছে আঁকাই নিবা বা চিত্রগুলো না আঁকাইলেও একটু ভিজুয়ালাইজ করে নিবা। সো ধরো আমাদের অক্ষ ব্যবস্থা, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে কি আছে? একটা রড আছে। এখানে হচ্ছে একটা রড আছে যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে রাখা, যেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে রাখা আছে। 30 ডিগ্রি কোণে রাখা আছে। 0.8c বেগে কোনো পর্যবেক্ষক এক্স অক্ষ বরাবর রডের দিকে অগ্রসর হলে, সো এখান দিকে হচ্ছে একটা রকেট যান আছে যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যাচ্ছে 0.8c বেগে। এক্স অক্ষ বরাবর যাচ্ছে 0.8c বেগে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা রকেট যান। রকেট যানটা নিজের মতো করে চিন্তা করে নিয়ে, এটা হচ্ছে রকেট যান 0.8c বেগে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তারপর হচ্ছে রডের দিকে অগ্রসর, তার কাছে রডের আপাত দৈর্ঘ্য এবং এক্স অক্ষের সাথে রডের আনত কোণ কত হবে। সো রকেটের ভিতরে ধরো তুমি বসে আসো, তুমি যখন খেয়াল করবা বা তুমি যখন দেখবা, তোমার কাছে রডের দৈর্ঘ্য কত মনে হবে এবং রড এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, ওইটা কত তোমার কাছে মনে হবে, ওই জিনিসটা জানতে চাইছি। আমি তো দেখতে পাচ্ছি রডের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং রড এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। তুমি কিন্তু সেম জিনিস দেখবা না, কারণ তুমি খুব হাই ভেলোসিটিতে যাচ্ছ। তোমার কাছে মনে হবে কি দৈর্ঘ্যটা মনে একটু চেপে আসতেছে বা দৈর্ঘ্যটা মনে একটু ছোট হয়ে আসতেছে। সো এই যে ছোট দৈর্ঘ্য কত, ওইটা তোমার বের করতে হবে এবং এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলের যদি কোনো চেঞ্জ আসে, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, সো এখন দেখো এটা কিভাবে বের করবো। তুমি দেখো ভালো করে যে রকেট যান যেটা আছে বা খুব হাই ভেলোসিটিতে যেই অ্যাস্ট্রোনটটা যাচ্ছিল বা তুমি যাচ্ছিলা, ও হচ্ছে কোন দিক বরাবর যাচ্ছে? এক্স অক্ষ বরাবর। তার মানে লেংথ যে চেঞ্জ হবে, শুধুমাত্র লেংথ, মাস, ভরবেগ, মোমেন্টাম, এনার্জি সবকিছু চেঞ্জ হবে এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কোনো কিছু চেঞ্জ হবে না, রাইট? সো আমি হচ্ছে এই যে লেংথ আছে, লেংথটাকে দুইটা অংশে ভাগ করে নিব। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এর কতটুকু দৈর্ঘ্য আছে, ওয়াই অক্ষ বরাবর এর কতটুকু দৈর্ঘ্য আছে। ঠিক আছে, সো এক্স অক্ষ বরাবর কতটুকু দৈর্ঘ্য আছে আমরা কিভাবে বার করবো বলো? এক্স অক্ষ বরাবর কতটুকু দৈর্ঘ্য আছে আমরা কিভাবে বার করবো বলো? এই দৈর্ঘ্যটা যদি আমি এল বলি, এক্স অক্ষ বরাবর কত আসবে? এল কস থিটা, রাইট? বা এটা দৈর্ঘ্য কত? 3 মিটার, রাইট? তার মানে এটা কত আসবে? 3 cos 30। আর ওয়াই অক্ষ বরাবর কি আসবে? 3 sin 30। সো লেংথ চেঞ্জ হবে কোনটা বলো তো? 3 cos 30। এখন কিন্তু একদম ইজি। তো দেখো, লেংথ কন্ট্রাকশন থেকে আমরা জানি এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। ওকে, সো এল নট শুরুতে দৈর্ঘ্য কতটুকু ছিল বা ইনিশিয়ালি যখন কোনো কিছু আমি হচ্ছে স্থির আছি রকেটের সাপেক্ষে, আমি কত মাপতেছি? 3 cos 30, রাইট? 3 cos 30। সো 3 cos 30 ভ্যালু কত? রুট 3 ডিভাইড বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বের ভ্যালু হচ্ছে 0.8c। বসাও, দেখবা হচ্ছে সি কাটা যাচ্ছে, 0.8 স্কোয়ার জাস্ট থেকে যাচ্ছে। সো এখান থেকে গতিশীল দৈর্ঘ্য কত লাগবে? এক্স, আচ্ছা এটা কিন্তু এক্স অক্ষ বরাবর। সো এক্স অক্ষ বরাবর গতিশীল দৈর্ঘ্য কত আসবে বলো তো? 3√3 ডিভাইড বাই 2 ইন্টু 1 মাইনাস 0.8 স্কোয়ার, তার মানে 0.6 আসবে। সো এটা আসতেছে হচ্ছে 1.558 মিটার। এটা কি এক্স অক্ষ বরাবর এতটুকু দৈর্ঘ্য আসছে। এক্স অক্ষ বরাবর শুরুতে দৈর্ঘ্য ছিল হচ্ছে 3 cos 30, বা আমি যদি ভ্যালুটা বের করি 3√3 ডিভাইড বাই 2, বা এই ভ্যালুটা আসছে 2 পয়েন্ট, এই ভ্যালুটা আসছিল হচ্ছে 2.598। ঠিক আছে, শুরুতে দৈর্ঘ্য ছিল 2.598। যখন খুব হাই ভেলোসিটিতে একজন অ্যাস্ট্রোনট এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, ওর কাছে ওই দৈর্ঘ্যটাই কমে এতটুকু মনে হচ্ছে। ঠিক আছে, এতটুকু মনে হচ্ছে। এখন দেখো এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছেটা কি? এটা হচ্ছে ধরো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে
এক্স অক্ষ। ও যেহেতু এক্স অক্ষ বরাবর মুভ করতেছে, এক্স অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে কমে গেছে। এটা কমে কত হয়েছে? এটা কমে হয়েছে হচ্ছে 1.558। বাট ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা আছে, ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা আছে এটা কিন্তু চেঞ্জ হয় নাই। এটা কিন্তু চেঞ্জ হয় নাই। ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যটা মোটামুটি ভালোই বড় আছে। কত? 3 sin 30 বা 1.5 মিটার। এটা কিন্তু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, তোমাকে বের করতে হবে কি অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত, অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত। সো অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা আমরা কেমনে বের করবো বলো তো? আমরা হচ্ছে এটাকে একটা আয়ত চিন্তা করবো। সো এটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল দৈর্ঘ্য হবে, রাইট? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল দৈর্ঘ্য হবে, যেটাকে আমি এল বললাম। এবং এটা এক্স অক্ষের সাথে কত কোণ করা আছে? থিটা কোণ। সো থিটাটা হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো এই যে থিটাটা আমি কেমনে বের করবো? এই যে এই ভ্যালুটা কি বলতো? এই ভ্যালুটা কি আমাদের ওয়াই অক্ষের উপাংশ সমান না? ওয়াই অক্ষের উপাংশ সমান, তার মানে আমি যদি টেন থিটা লিখি, টেন থিটা সমান আসবে ওয়াই ডিভাইড বাই এক্স। ওয়াই কত? 1.5, আর এক্স কত? এক্স কত হচ্ছে 1.558। সো এখান থেকে তুমি থিটা বের করে নিবা। থিটা যদি বের করে নিই, tan ইনভার্স 1.5 ডিভাইড বাই 1.558। সো আসবে হচ্ছে 43.9 ডিগ্রি। দেখো চিত্র দেখেই বোঝা যাচ্ছে অ্যাঙ্গেলটা আগের থেকে বেড়ে গেছে। আগে ছিল 30, এখন হচ্ছে 43.919 ডিগ্রি। ঠিক আছে, সো অ্যাঙ্গেল বেড়ে গেছে। এখন লেংথ বের করতে হবে। লেংথ কিভাবে বের করবো? দেখো এল সমান কি হবে? রুট ওভার এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার। সিম্পল, 90 ডিগ্রি কোনো কাজ করতেছে, দুটো অংশ। অ্যাকচুয়াল লেংথ বের করতে হলে কি করা লাগবে? 1.558 এটার স্কোয়ার প্লাস 1.5 এটার স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে এল এর ভ্যালু চলে আসবে রুট ওভার 1.558 স্কোয়ার প্লাস 1.5 স্কোয়ার। সো আসবে হচ্ছে 2.162 মিটার। আগে ছিল 3 মিটার, এখন কত আসছে? 2.162 মিটার। এটা কখন? যখন তুমি 0.8 সি বেগে এক্স অক্ষ বরাবর মুভ করতে থাকবা। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর মুভ করতে থাকবা। একটা বিষয় খেয়াল রাখবা, যে দিক বরাবর রকেট যান বা যেদিক বরাবর হাই ভেলোসিটিতে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা অবজেক্ট গতিশীল থাকে, ওর সাপেক্ষে ওই দিক বরাবরই আপেক্ষিকতা অ্যাপ্লাই করতে পারবা। লাইক মাস কনজারভেশন অ্যাপ্লাই করতে পারবা, এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করতে পারবা, তারপর হচ্ছে লেংথ কন্ট্রাকশন অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, সবকিছু ওই অক্ষ বরাবর, যে অক্ষ বরাবর ওই ব্যক্তি গতিশীল থাকে। যেমন এই রকেট যানটাই তোমার মাঝ বরাবর গতিশীল থাকতে পারতো, একটা অ্যাঙ্গেল করে গতিশীল থাকতে পারতো। ঠিক আছে, সো যখন একটা অ্যাঙ্গেল করে গতিশীল থাকবে, তুমি হচ্ছে এই ব্যাপার স্যাপারগুলোকে ওই অ্যাঙ্গেল বরাবর কতটুকু ইম্প্যাক্ট রাখতেছে বা দৈর্ঘ্যের কতটুকু ইম্প্যাক্ট ওই অ্যাঙ্গেল বরাবর পড়তেছে, ওই ব্যাপার স্যাপার অনুযায়ী হচ্ছে তুমি এটাকে ডিভাইড করে নিবা, দেন হচ্ছে এটা সলভ করবা। ঠিক আছে, সো নর্মালি কিন্তু অনেক সময় হচ্ছে এখানে একটা প্রবলেম, এখানে এই যে এই জায়গাটাতে তোমরা হচ্ছে কি করবা? তোমরা হচ্ছে এখানে 3 বসাই দিবা, এখানে 3 বসাই দিবা তোমরা অনেকে। সো এই ভুলটা যাতে না হয়, কেন আমরা 3 cos 30 বসাইলাম বুঝতে পারছো? কারণ এক্স অক্ষ বরাবর মুভ করতেছে। তারপরে দেখো ওই যে ছোটবেলায় আমরা করছি না ক্লাস 6, 7 বা 8-এ থাকতে, যে বাবার বয়স হচ্ছে 20 বছর, ছেলের বয়স 40 বছর। বাবা ছেলে জন্মানোর আগে হচ্ছে বাবা মারা গেছে। সো এরকম মানে উল্টাপাল্টা মেথ করতে গিয়ে হচ্ছে এরকম কিন্তু প্রবলেম আটকাইছি। ঠিক আছে, আমার হচ্ছে এখনো মনে আছে, আমার মনে হয় মোস্ট প্রবলি ক্লাস 8-এ কোনো একটা সায়েন্স বা আইসিটি অলিম্পিয়াডে দিছিল বাবা মেয়ের মেথ। সো এখানে হচ্ছে আমার বের করছিলাম মনে হয় মেয়ের বয়স 57 বছর আর বাবার বয়স হচ্ছে 17 বছর। সো এটা উল্টা বের করছিলাম আর কি। সো এরকম টাইপের প্রবলেম হচ্ছে তোমাদের এই লেভেলে মডার্ন ফিজিক্সের সাথে অ্যাড করে দিতে পারে। সো এরকম ভুল যাতে না হয়, অ্যাটলিস্ট কমন সেন্স ইউজ করে অ্যান্সার দিয়ে আসবা যে বাবার বয়স হয়তো 57 বছর হতে পারে, মেয়ের বয়স হয়তো 17 বছর হতে পারে। ভুল অ্যান্সার দাও, বাট লজিক্যাল অ্যান্সার দিও। এখানে দেখো নাজমুস ভেবেছিল বিবেগে সেই মহাকাশ পাড়ি দিবে এবং পৃথিবীর হিসাবে 100 বছর, ভালো করে বোঝার ট্রাই করো, 100 বছর যে গেছে এটা হচ্ছে পৃথিবীর হিসাবে, ফিরে এসে তার 5 বছরের ছোট বোনকে 20 বছর বড় দেখবে। কিন্তু পৃথিবীবাসী মনে করবে নাজমুসের বয়স 120 বছর। পৃথিবীবাসী কিন্তু মনে করতেছে, ও কিন্তু মনে করতেছে না কিছু। ঠিক আছে, পৃথিবীর মানুষের খায় দেয় কাজ নাই, ও জাস্ট আরেকজনকে নিয়ে ইন্টারফেয়ার করে। ওকে, ভি এর মান কত? নাজমুসের হিসাবে তার বোনের বয়স কত? ঠিক আছে, সো যাত্রা যখন শুরু করবে একদম শুরুতে ধরো এই ব্যক্তি হচ্ছে নাজমুস এবং এটা হচ্ছে ওর বোন। এটা কি একদম শুরুতে রকেট এখনো ওঠে নাই। সো নাজমুসের বয়স ধরো হচ্ছে আমি বললাম এক্স। ঠিক আছে, নাজমুসের বয়স এক্স, আর ওর বোন কত বছর ছোট ওর থেকে বলো তো? 5 বছরের ছোট। ঠিক আছে, এটা হচ্ছে নাজমুস এক্স, তার মানে ওর বোন কত হবে বলো তো? এক্স মাইনাস 5। নাজমুসের বয়স 20 হলে ওর বোনের বয়স হবে 15, নাজমুসের বয়স 10 হলে ওর বোনের বয়স হবে 5, নাজমুসের বয়স যদি 100 হয় ওর বোনের বয়স হবে 95। ঠিক আছে, সো এটা হচ্ছে একদম শুরুতে, এটা বোঝা গেছে?
একদম শুরুতে হচ্ছে নাজমুসের বয়স এক্স আর হচ্ছে ওর বোনের বয়স এক্স মাইনাস 5, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি পৃথিবীর মধ্যে ক্যালকুলেশনগুলো করি, ঠিক আছে, পৃথিবীর মধ্যে ক্যালকুলেশনগুলো করি, নাজমুস 100 বছর পাড়ি দিছে, ফলে ওর বয়স হয়েছে কত 120 বছর, কিন্তু পৃথিবীর ক্যালকুলেশন, তার মানে আমি বলতে পারি না যে এক্স এর সাথে যখন আমি 100 বছর অ্যাড করব এটা কত আসবে 120 বছর। কেন? কারণ নাজমুসের বয়স এক্স, নাজমুস পৃথিবীর হিসেবে যাত্রা করছে 100 বছর, ফলে ওর পৃথিবীর হিসেবে বয়স আছে 120 বছর, রাইট। তার মানে এখান থেকে এক্স বা নাজমুসের বয়স যেটা, এটা হচ্ছে আমি 20 বছর বের করতে পারি, রাইট, 20 বছর বের করতে পারি। এই পুরোটা কিন্তু পৃথিবীর হিসাব, আমি কিন্তু এখনো স্পেসে বা মডার্ন ফিজিক্সে যাই নাই, এটা একদম লজিক্যাল হিসাব নিকাশ, যে আমরা ওই যে ছোটবেলায় পিতা পুত্রের মেথ করতাম এরকম। এটা হচ্ছে পৃথিবীতে নাজমুসের বয়স, পৃথিবীর হিসাব অনুযায়ী নাজমুস কতটুকু যাত্রা করছে, পৃথিবীর হিসাব অনুযায়ী নাজমুসের বয়স কত। তার মানে নাজমুসের বর্তমানে বয়স বা যাত্রার শুরুতে বয়স ছিল 20 বছর, ঠিক আছে। নাজমুসের যাত্রার শুরুতে বয়স ছিল কত 20 বছর। সো নাজমুসের যাত্রার শুরুতে বয়স ছিল 20 বছর, তাহলে ওর বোনের শুরুতে বয়স কত হবে বলতো 15 বছর, ঠিক আছে, 15 বছর, কারণ 5 বছর ডিফারেন্স। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার বলো তো? এতটুকু ক্লিয়ার, রাইট? তার বয়স ছিল হচ্ছে 20 বছর আর এটা ছিল হচ্ছে 15 বছর। তোমাকে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে নাজমুসের হিসাবে তার বোনের বয়স কত। আচ্ছা, ভি এর মান বের করতে হবে এবং বোনের বয়স কত এটা বের করতে হবে, তার বোনের বয়স কত এটা বের করতে হবে। সো এটা বের করার জন্য আর কি কোনো ইনফরমেশন দেওয়া আছে? বলো, আর কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা? আর কোনো ইনফরমেশন দেওয়া আছে? সো একটা জিনিস দেখো, এখানে আমি কি কি লিখতে পারি, আমি লিখতে পারি যাত্রার সময় পৃথিবীর হিসাব অনুযায়ী, ঠিক আছে, পৃথিবীর হিসাব অনুযায়ী যাত্রার সময়, পৃথিবীর হিসাব অনুযায়ী যাত্রার সময়, অনুযায়ী যাত্রার সময় এটা কত, এটা হচ্ছে 100 বছর, 100 বছর, ঠিক আছে। এখন নাজমুসের হিসাব অনুযায়ী যাত্রার বয়স কত আসবে, নাজমুসের হিসাব অনুযায়ী যাত্রার বয়স কত আসবে ওইটা হচ্ছে আমাদের বের করা লাগবে। সো এটা হচ্ছে আমাদের মেইন কনসার্নের বিষয়, নাজমুসের হিসাব অনুযায়ী যাত্রার বয়স কত আসবে। সো এটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমরা ভি এর মান বের করে ফেলতে পারবো। এখানে দেখো আর কিছু দেওয়া আছে, পর ফিরে এসে সে তার 5 বছর ছোট বোনকে 20 বছর বড় দেখবে, কিন্তু পৃথিবীবাসী মনে করবে নাজমুসের বয়স 120 বছর, ভি এর মান কত, নাজমুসের হিসেবে তার বোনের বয়স কত। আচ্ছা, নাজমুসের হিসেবে, আচ্ছা 100 বছর হচ্ছে পৃথিবীর হিসেবে, ওর হিসেবে কত বছর বলো তো, ওর হিসেবে কত বছর। আচ্ছা দেখো, এখানে ইনফরমেশন আসলে মিসিং বলতে অ্যাকচুয়ালি মিসিং না, এখানে দেখো কিরকম বলছে যে পৃথিবীর হিসেবে নাজমুস যখন ফিরে আসছে তার 5 বছর ছোট বোন, ও দেখে গেছিল 5 বছর ছোট, বাট এসে দেখবে হচ্ছে ওর থেকে 20 বছরের বড়, ঠিক আছে, এটা কি পৃথিবীর হিসেবে। সো 20 বছরের যখন বড় দেখবে, তখন এই যে 20 বছর বড় দেখছে তখন হচ্ছে ওর বোনের বয়স কত হচ্ছে আমাদের বোঝা লাগবে। এই যখন যাত্রাটা কমপ্লিট করে আসতেছে, পৃথিবীতে কত বছর পার হয়ে গেছে, অলরেডি কিন্তু 100 বছর পার হয়ে গেছে, রাইট। তার মানে ওর বোনের বয়স ছিল হচ্ছে 15 বছর, ওর বোনের বয়স ছিল 15 বছর, আরো 100 বছর পার হয়ে গেছে, তার মানে ওর বোনের বয়স হবে তখন হচ্ছে 115 বছর, ঠিক আছে, কত 115 বছর। এটা কখন, এটা যখন ও ব্যাক করবে, ওর বোনের বয়স যখন 100 বছর, ও দেখবে ওর থেকে ওর বোনের বয়স কত 20 বছর বড়। তার মানে যাত্রার পর, কি বলছে কি যাত্রার পর বা যাত্রা থেকে ব্যাক করার পর নাজমুসের বয়স কত হবে বলতো, নাজমুসের বয়স হবে হচ্ছে ওর বোনের বয়স থেকে 20 বছরের ছোট। কারণ কি, নাজমুস দেখবে হচ্ছে ওর বোন ওর থেকে 20 বছরের বড়, তার মানে 95 ইয়ার্স, 95 ইয়ার্স। ওর বয়স দেখবে কত 95 ইয়ার্স, ঠিক আছে, 95 ইয়ার্স। আর বোনের বয়স কত দেখবে, বোনের বয়স হচ্ছে 115, বোনের বয়স 115 ইয়ার্স। সো এটা হচ্ছে আমাদের মেইন আউটকাম যেটা এখানে, ওর বয়স কত 95 ইয়ার্স এবং বোনের বয়স 115 বছর। সো নাজমুস যখন যাত্রা করতেছিল ওর বয়স কত ছিল 20 বছর, আর আসার পরে দেখছে ওর বয়স হচ্ছে 95 বছর। তার মানে মাঝখানে যাত্রা করছে কত বছর বলতো, যাত্রা করছে হচ্ছে, যাত্রার বয়স কত হবে, যাত্রার সময় হবে হচ্ছে
ও শুরু করছিল 20 বছরে, আসে দেখে ওর বয়স 95 বছর, তার মানে 95 মাইনাস 20, সো এটাকে আমি লিখতে পারি হচ্ছে 75 ইয়ার্স, 75 ইয়ার্স। সো এটা হচ্ছে ওর হিসাব অনুযায়ী যাত্রা করছে 75 ইয়ার্স, আর পৃথিবীর হিসাব অনুযায়ী যাত্রা করছে হচ্ছে 100 ইয়ার্স। সো এখান থেকে হচ্ছে আমরা টাইম ডাইলেশনের কনসেপ্টগুলো ইউজ করতে পারি। টি সমান টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, ঠিক আছে। টি গতিশীল সময়, ঠিক আছে। আমরা কার ফ্রেমে অ্যাপ্লাই করতেছি? নাজমুসের ফ্রেমে। নাজমুস কি গতিশীল, তার মানে ওর ফ্রেমে যা যা মাপছে এটা হবে টি, ঠিক আছে, ওইটা হবে টি। এবং পৃথিবীর ফ্রেমে যা যা মাপছে ওইটা হবে কি? টি নট, রাইট। সো টি সমান কত বলো তো? 75, আর এটা সমান হচ্ছে 100 রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার। সো এখান থেকে আমি হচ্ছে ভি বের করবো। ভি সমান কত আসে দেখো, ভি সমান আসে হচ্ছে, উল্টা লিখলাম নাকি? উল্টা লিখে ফেলছি। সো এটা আসবে হচ্ছে 100 সমান 75 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার। সো এখান থেকে ভি বের করে নিবা। ভি বের করলে কত আসে দেখো তো, ভি 1 মাইনাস 75 ডিভাইড বাই 100 স্কয়ার, সো 0.66 সি, 0.66 সি। সো এটা হচ্ছে কি আমাদের স্পেসশিপের যে ব্যাগ, ওইটা স্পেসশিপের ব্যাগ হচ্ছে 0.66 সি, ঠিক আছে। নাজমুসের হিসেবে তার বোনের বয়স কত হবে? নাজমুসের হিসেবে তার বোনের বয়স কত হবে? দেখো বোনের বয়স কত ছিল? 15 বছর। বোনের বয়স কত ছিল? 15 বছর। নাজমুস যাত্রা করছে কত বছর? 75 ইয়ার্স। তার মানে নাজমুসের হিসাবে তার বোনের বয়স হবে হচ্ছে, বোনের বয়স হবে হচ্ছে, বোনের বয়স ছিল 15 বছর, যাত্রা করছে 75 ইয়ার্স, তার মানে 90 ইয়ার্স, 90 ইয়ার্স, ঠিক আছে। এটা হচ্ছে নাজমুসের হিসাবে হবে, বাট অ্যাকচুয়ালি বোনের বয়স কত? 115 বছর, ঠিক আছে। তো সিম্পল, একদম একদম সিম্পল ম্যাথ, বাট এটা হচ্ছে পিতা পুত্রের ম্যাথ থেকে আর কি একটু একটু ভাষাগুলো একটু পেঁচায় ফিরে আসে। তুমি হচ্ছে ইনফরমেশনগুলো বের করে নিবা জাস্ট। প্রথম হচ্ছে বলছে নাজমুসের থেকে ওর বোন 5 বছরের ছোট ছিল। সো নাজমুসের বয়স আমরা শুরুতে এক্স ধরে নিয়েছি, ওর বোন হচ্ছে x-5। সো আমরা পৃথিবীর অনুযায়ী হিসাব করে দেখছি যে নাজমুসের বয়স, ও যাত্রা করছে 100 বছর, আয়সা দেখে ওর বয়স 120 বছর, ঠিক আছে। ওর বয়স কত? 120 বছর। সো যাত্রা করছে হচ্ছে 100 বছর, নাজমুসের বয়স এক্স প্লাস 100 সমান হচ্ছে 120। সো এখান থেকে হচ্ছে নাজমুসের বয়স কত ছিল আমরা হচ্ছে বের করে ফেলতে পারছি। তারপরে দেখলাম যে নাজমুস আয়সা দেখছে ওর বোন ওর থেকে কত বছর বড়? ওর বোন ওর থেকে হচ্ছে 20 বছরের বড়, ঠিক আছে। ওর বোন ওর থেকে 20 বছরের বড়। সো আমরা হিসাব করে দেখছি যে বোনের বয়স ছিল 15 বছর, যাত্রা করছে 100 বছর, তার মানে বোনের বয়স হবে হচ্ছে 115 বছর যাত্রার পরে। নাজমুস দেখছে নাজমুসের চেয়ে ও 20 বছর বড়, তার মানে 115 থেকে 20 বাদ দিবা, ওইটা আসবে হচ্ছে নাজমুসের বয়স। নাজমুসের বয়স কত আসছে? 95, ঠিক আছে। ওর বয়স ছিল 20, যাত্রা করছে 95, যাত্রার পর বয়স হচ্ছে 95, তার মানে যাত্রা করছে কত? 75 ইয়ার্স। সো 75 হচ্ছে যাত্রা করছে, এটা হচ্ছে টি ছিল, টি নোট ছিল, আর টি হচ্ছে কি 100, ভ্যালু বের করবা, বি এর ভ্যালু চলে আসবে 0.66 সি। আরেকটা জিনিস জানতে চাইছে যে নাজমুসের হিসেবে তার বোনের বয়স কত? শুরুতে ছিল 15 বছর, যাত্রা করছে 75 বছর, তার মানে 75 প্লাস 15, সো 90 বছর হবে হচ্ছে নাজমুসের হিসেবে বোনের বয়স, ঠিক আছে। ওকে, এখানে দেখো একটি আলোক রশ্মি গুচ্ছে 3 ধরনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা এটা এবং এটা, এদের মোট প্রাবল্য দেওয়া আছে। তো 3 প্রকার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সমান, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে এই যে প্রাবল্যটা আছে এটা সমানভাবে বন্টিত হয়েছে, ঠিক আছে। 2.3 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক, 2.3 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক সম্পন্ন কোনো ধাতুর 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর আলোক রশ্মিগুচ্ছ সমকোণে আপতিত হয় যদি প্রতিফলনের দরুন কোনো রশ্মি বিনষ্ট না হয়ে উপযুক্ত শক্তি সম্পন্ন প্রত্যেকটি ফোটনে ইলেকট্রনে নির্গত করে, তবে 2 সেকেন্ড কত আলোক রশ্মি, মানে কয়টা আলোক ফোটন নির্গত করবে, ওইটা হচ্ছে আমাদের বের করা লাগবে। সো এখন হচ্ছে প্রথম হচ্ছে এই সিচুয়েশনটা চিন্তা করো। দেখো ধরো তোমার কাছে এটা হচ্ছে একটা প্লেট আছে, এটা হচ্ছে একটা প্লেট আছে, প্লেটের মধ্যে কি করতেছে? ফোটন এসে নিক্ষেপ পড়তেছে, ফোটন এসে পড়তেছে, এটা লম্বভাবে পড়তেছে। আচ্ছা বুঝার ট্রাই করো, ঠিক আছে, লম্বভাবে পড়তেছে। ধরো এটা একটা ফোটন, এটা কি করবে? এদিক দিক বরাবর বেক করবে, রাইট। আরেকটা ফোটন পড়তেছে এদিক বরাবর বেক করবে, আরেকটা ফোটন পড়তেছে এদিক বরাবর বেক করবে। সো এই যে রিভার্স বা প্রতিফলন হচ্ছে বা ব্যাক করতেছে, ব্যাক করার একটা শর্ত আছে। কি শর্ত? এই যে ফোটনগুলো আপতিত হচ্ছে, এই ফোটনগুলোর শক্তি
অবশ্যই এই যে মেটালটা আছে মেটালটা কার্য অপেক্ষা বেশি হতে হবে। সো আমার হচ্ছে বের করা লাগবে যে কোন লিমিট পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য মাস্ট লাগবে যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য হচ্ছে আমার ফোটন নিঃসৃত হবে। ঠিক আছে, সো দেখো আমরা হচ্ছে কার্য অপেক্ষক দিয়ে যদি হিসাব করি, ফাই সমান কি জানি আমরা, এইচ সি ডিভাইড বাই ল্যামডা নট। তার মানে এই যে ল্যামডা নট এটা হচ্ছে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, যেই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমার ফোটন নিঃসৃত হবে। সো ফাই কত বলতো এখানে, ফাইয়ের ভ্যালু হচ্ছে 2.3 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে 1.6 ইন্টু 10⁻⁹ দিয়ে গুণ করবা। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10⁻8। এখান থেকে বসাবা, বসা হচ্ছে ল্যামডা নটের ভ্যালুটা বের করবা। সো এখান থেকে ল্যামডা নট ভ্যালুটা যদি বের করি আমরা 2.3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইড বাই 6.626 ইন্টু 10⁻34। সিটা বসাই দিবা 3 ইন্টু 10⁻8। সো 1 ডিভাইড বাই আনসার ইন্টু 10⁻10। আচ্ছা আমরা অ্যাংস্ট্রমে বের করি, 5401.63 অ্যাংস্ট্রম। তার মানে ম্যাক্সিমাম এত অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্য যখন ওই মেটালের মধ্যে আপতিত হবে তাহলে হচ্ছে ফোটন নিঃসৃত হবে, বা এর চেয়ে বড় মানের তরঙ্গ দৈর্ঘ্য যখন আপতিত হবে, বড় মানের তরঙ্গ দৈর্ঘ্য মানে কি এনার্জি কম, সো কম এনার্জি দিয়ে হচ্ছে ফোটন নিঃসৃত করতে পারবে না। এখন এখান থেকে দেখে বোঝা যাচ্ছে 5401 বা 5400 অ্যাংস্ট্রম এর চেয়ে বড় মানের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে এগুলো আসলে কোনো ফোটন নিঃসৃত করতে পারবে না, ফোটন নিঃসৃত করতে পারবে না। সো আমাকে ফোটনের সংখ্যা নির্ণয় করতে বলছে, তার মানে 5400 চেয়ে বড় যে ভ্যালুগুলো এগুলো আমি অলরেডি বাদ দিয়ে দেবো। যেমন এখানে 6216 এটা দিয়ে কোনো ফোটন নিঃসৃত হবে না। সো ফোটন অ্যাকচুয়ালি নিঃসৃত হবে কোনটা দিয়ে, ফোটন অ্যাকচুয়ালি নিঃসৃত হবে 4972 এবং 4144 এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। ঠিক আছে, ওকে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে নিঃসৃত হবে। এখন দেখো প্রতিটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তীব্রতা কত এটা আমাদের বের করা লাগবে। তীব্রতা কত, তিনটার তীব্রতা হচ্ছে 3.6 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার এবং সমানভাবে বণ্টিত হয়েছে। তার মানে যে কোনো একটা তরঙ্গের জন্য তীব্রতা বা আই ইন্টেন্সিটি হবে হচ্ছে মোট যে ইন্টেন্সিটি এটাকে আমি 3 দিয়ে ডিভাইড করবো, যেহেতু তিনটার জন্য। তার মানে আসবে হচ্ছে 1.2 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার। ইন্টেন্সিটির সংখ্যাটা তো মনে আছে, একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ এনার্জি ট্রান্সফার হয়, রাইট, যে পরিমাণ এনার্জি ট্রান্সফার হয়। তার মানে আমি যদি এনার্জি বের করতে চাই এনার্জি কি হবে বলতো, ইন্টেন্সিটি ইন্টু টাইম ইন্টু কি এরিয়া। এটা কি, কারণ কি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ এনার্জি প্রবাহিত হয় এটা হচ্ছে ইন্টেন্সিটি। সো ইন্টেন্সিটিকে একক সময় বা টাইম, একক ক্ষেত্রফল বা এরিয়া এটা দিয়ে যখন গুণ করবো আমার এনার্জি চলে আসবে, রাইট, এনার্জি চলে আসবে। সো এই যে তীব্রতা সম্পন্ন আলো আছে এটার এনার্জি কত এটা যদি আমরা বের করতে চাই, দেখো কিভাবে বের করি। ইন্টেন্সিটি বের হয়ে আসছে 1.2 ইন্টু 10⁻³ ইন্টু টাইম কত সেকেন্ড সময় চাইছিল, 2 সেকেন্ডে। সো 2 সেকেন্ড ইন্টু এরিয়া কত 1 সেন্টিমিটার স্কোয়ার। সো 1 ইন্টু 10⁻⁴। সো এখান থেকে যদি আমি এনার্জি বের করতে চাই দেখো তো এনার্জি কত আসে, 1.2 ইন্টু 10⁻³ ইন্টু 2 ইন্টু 10⁻⁴। সো 2.4 ইন্টু 10⁻⁷ জুল। এটা কি, এটা হচ্ছে প্রতিটা তরঙ্গ দৈর্ঘ্যের মোট শক্তি, মানে হচ্ছে 4144 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন একটা তরঙ্গ আছে, ওটা যখন 1 সেন্টিমিটার স্কয়ার একটা পাতের উপর 2 সেকেন্ড ধরে আপতিত হবে তখন এতটুকু এনার্জি ওইটা আমার পাতের মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, বা 4972 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন কোনো একটা তরঙ্গ যখন 1 সেন্টিমিটার স্কয়ার একটা পাতের উপর 2 সেকেন্ড ধরে আপতিত হবে ওই পাতের মধ্যে এতটুকু এনার্জি স্টোর হবে। ঠিক আছে, এতটুকু এনার্জি স্টোর হবে। সো এটা হচ্ছে মোট শক্তি, একটা তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু মোট শক্তি দিতে পারে। আমার কিন্তু মোট শক্তি চাই না, আমার কাছে চাইছি কি কয়টা ইলেকট্রন নির্গত হবে। সো আমি কিন্তু অলরেডি বলে দিছি যে 6216 অ্যাংস্ট্রম দিয়ে কোনো ইলেকট্রন নির্গত হবে না। সো আমার হচ্ছে বের করা লাগবে যে 4144 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন একটা ফোটনের এনার্জি কত। ঠিক আছে, কি বের করা লাগবে, 4144 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন ফোটনের একটা ফোটনের এনার্জি কত। ঠিক আছে, একটা ফোটনের এনার্জি, একটা ফোটনের এনার্জি খেয়াল আছে কিভাবে বের করি আমরা। ধর আমি বললাম হচ্ছে এটা E1 কি বলতো, E1 hc ডিভাইড বাই ল্যামডা। এইচ এর মানে কি, প্লাঙ্ক কনস্ট্যান্ট, ডাইরেক্ট বসাই দাও 6.626 ক্যালকুলেটর বসাও, ইন্টু 10⁻⁻34। সি হচ্ছে 3 ইন্টু 10⁻8
ডিভাইড বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে কত 4144, 4144 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 4.796 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এটা কি? এটা হচ্ছে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ একটা ফোটনের শক্তি। টোটাল শক্তি কত ছিল বলো তো? টোটাল শক্তি ছিল 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 জুল, রাইট? সো একটা ফোটনের এনার্জি শক্তি যদি এতটা হয়, তাহলে আমি যদি ফোটন সংখ্যা বের করতে চাই, ফোটন সংখ্যা ধরো n1, এটা কত হবে? টোটাল শক্তিকে এই শক্তি দিয়ে ডিভাইড করলে তো চলে আসবে, রাইট? 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 4.79 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এটা কি? এটা হচ্ছে 4144 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন একটা কণা যখন ওই প্লেটের উপর আপতিত হবে, টোটাল কয়টা ফোটন নির্গত হবে, এটা হচ্ছে এটা, রাইট? 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইড বাই, সো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 টা। তার মানে প্রথম যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে ওটা হচ্ছে ওই প্লেট থেকে এতটা ফোটন বা আলোক ইলেকট্রন নির্গত করবে। আমার পরে বের করতে হবে কি 4972 অ্যাংস্ট্রম, 4972 অ্যাংস্ট্রম, 4972 অ্যাংস্ট্রম। সো এটার ক্ষেত্রে কি করবা? সিমিলারলি এটার ক্ষেত্রে এনার্জি বের করবা, তারপর হচ্ছে টোটাল এনার্জিকে এটার এনার্জি দিয়ে ডিভাইড করবা। সো আমি হচ্ছে একেবারে করে ফেলি, ঠিক আছে? আমি হচ্ছে একেবারে করে ফেলি, একেবারে যদি করে ফেলি তাহলে কয়টা ফোটন আসতেছে ওইটা হচ্ছে আমরা বের করবো। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে কত 4972, 4972 ইন্টু 10 টু দি পাওয়ার -10। সো এটা আসতেছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 11টা, ঠিক আছে? প্রথম ফোটনটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এবং পরের ফোটনটা হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তার মানে মোট আলোক ইলেকট্রন কি হবে বলো তো? আলোক ইলেকট্রন হবে হচ্ছে 5 ইন্টু মানে n1 প্লাস n2, সো 11 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? আর 6216 এটাতে কোনো ইলেকট্রন নির্গত হবে না, কারণ এর যে এনার্জি এটা হচ্ছে কার্যাপেক্ষক অপেক্ষাও কম, ঠিক আছে? সো ফোটন নির্গত হওয়ার জন্য কি হওয়া লাগে? কার্যাপেক্ষক অপেক্ষা বেশি এনার্জি হওয়া লাগে। বোঝা গেছে? এটা বোঝা গেছে? ওকে, দেন এটা দেখো, m ভরের একটি কণা এ প্রাথমিক বেগ, m ভরের একটি কণা এ প্রাথমিক বেগ v নিয়ে m/2 ভরের একটি কণা স্থির কণা b এর সাথে সংঘাত ঘটলো। দেখো কিভাবে, b কণাটা কি ছিল? স্থির, আর এ কণাটা কি ছিল? প্রাথমিক v বেগ নিয়ে যাচ্ছিল, আর b এর ভর হচ্ছে m/2। সংঘাতটি হলো মুখোমুখি এবং স্থিতিস্থাপক। দেখো সংঘাত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। দুইটার মধ্যেই ভরবেগ সংরক্ষণশীল থাকে, বাট স্থিতিস্থাপকের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস সংরক্ষণশীল থাকে, ওটা হচ্ছে গতিশক্তি। অস্থিতিস্থাপকে গতিশক্তি সংরক্ষণশীল থাকে না, এটা হচ্ছে নিউটন মেকানিক্সের প্রবলেম। আচ্ছা, তোমাকে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে λ1 ও λ2 হলে পূর্বে ও পরে, আচ্ছা λ1 এবং λ2 হলে তোমাকে এটা জানতে চাইছে যে λa ডিভাইড বাই λb এটা সমান কত, এটা সমান কত, এটা সমান কত। এখন দেখো এখানে তুমি কেমনে বের করবা। দেখো আমরা ডি ব্রগলির ইকুয়েশন থেকে জানি না যে λ সমান h/mv, রাইট? সো এইচ তো কনস্ট্যান্ট, যেহেতু রেশিও বের করতে বলছে এইচ কনস্ট্যান্ট, বাট এম এবং ভি ওইটা হচ্ছে বের করতে হবে, এম এবং ভি এটা হচ্ছে বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, সংঘর্ষের আগে এ যে কণাটা ছিল, এ কণার ভর ছিল হচ্ছে এম, যেটা হচ্ছে সামনের দিকে ভি বেগে যাচ্ছিল, এবং বি কণার ভর ছিল কত? বি কণার ভর ছিল হচ্ছে m/2, যেটা স্থির ছিল। কত ছিল? স্থির ছিল। এটা হচ্ছে সংঘর্ষের আগে। আর সংঘর্ষের পরে কি হয়েছে বলো তো? সংঘর্ষের পরে কি হয়েছে বলো? সংঘর্ষের পরে কি হয়েছে বলো? সংঘর্ষের পরে আমার এ কণা যেটা আছে এটা ধর হচ্ছে ভি এ বেগে যাচ্ছে, আর বি কণা যেটা আছে এটা হচ্ছে ভি বি বেগে যাচ্ছে, বি বেগে যাচ্ছে। এটা হচ্ছে সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরের সিচুয়েশন, ঠিক আছে? তুমি কি করবা? ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষণশীল রাখবে, অ্যাপ্লাই করে দেখবে সবকিছু চলে আসছে। সো প্রথমে যদি ভরবেগ সংরক্ষণশীল রাখি, আদি ভরবেগ এম ভি, ঠিক আছে? এম ভি আদি ভরবেগ এখানে কত? 0। এটা আদি ভরবেগ কত? এম ভি এ। আদি ভরবেগ কত? m/2 vb, ঠিক আছে? m/2 vb।
সো এম এম কাটা দাও, কাটে যদি দাও তাহলে দেখো ভি এ সমান কি লিখতে পারো, ভি এ লিখতে পারি হচ্ছে ভি মাইনাস ভিবি ডিভাইড বাই 2, ঠিক আছে। সো এর যে শেষ বেগ এটা আসবে হচ্ছে এর আদি বেগ থেকে বি এর অর্ধেক বেগ বাদ দিব, আর এত কিছু লাগবে না, জাস্ট ইকুয়েশনটা মনে রাখো কি আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে ভরবেগে যখন সংগ্রহ করছি অ্যাপ্লাই করছি। গতিশক্তি অ্যাপ্লাই করো তো তাহলে দেখো কি আসে, হাফ, গতিশক্তি যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো কি আসে, হাফ এম ভি স্কোয়ার প্লাস আদি গতিশক্তি এম বাই 2 এর কত 0 সমান এটার হাফ এম ভি এ স্কোয়ার প্লাস হাফ ভর কত এম বাই 2 ভিবি স্কোয়ার, ঠিক আছে। হাফ এম হাফ এম হাফ এম সব জায়গায় কমন কাটা যাবে। সো এখানে কি আসতেছে ভি স্কোয়ার সমান ভি এ কে কি লিখতে পারি, ভি মাইনাস ভিবি ডিভাইড বাই 2 স্কোয়ার প্লাস হাফ ভিবি স্কোয়ার, এখন হচ্ছে জাস্ট ভেঙে নাও তাহলে দেখবো হচ্ছে ইজি চলে আসছে। এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ab তার মানে ভি ইন্টু ভিবি প্লাস বি স্কোয়ার তার মানে ভিবি স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস ভিবি স্কোয়ার ডিভাইড বাই 2, ঠিক আছে। সো ভি স্কোয়ার বাদ ভিবি ওই পাশে আসলে হচ্ছে প্লাস হয়ে যাবে ভিবি, আর এই পাশে তুমি হচ্ছে ভিবি স্কোয়ার কমন নিতে পারো, ভিবি স্কোয়ার কমন নিতে পারো, কমন নিলে কি থাকবে 1/4 প্লাস 1/2, ঠিক আছে। 1/4 প্লাস 1/2, 1/4 প্লাস 1/2, ওকে 1/4 প্লাস 1/2। এখন দেখো 1/4 প্লাস 1/2, এই যে একটা ভিবি বাদ যাবে, তার মানে বাম পাশে থাকবে জাস্ট ভি আর ডান পাশে থাকবে হচ্ছে ভিবি। 1/4 প্লাস 1/2, সো 3/4 আসবে, রাইট, 3/4 আসবে। সো এখানে তুমি ভিবি সমান কি লিখতে পারো, ভিবি সমান লিখতে পারো হচ্ছে 4/3 ইন্টু ভিবি, 4/3 ইন্টু ভি। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন। এখন দেখো এই ভিবি এর ভ্যালু যদি আমি এখানে ইনপুট দেই, ভি এবং ভি এর মাঝে রিলেশন পাই যাব। সো আমি লিখতে পারি ভি এ সমান হচ্ছে ভি মাইনাস 4/3 ভি, এটা কত আসবে 1/3 ভি, এটা হচ্ছে ভি এ। তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি, আচ্ছা এতটুকুই থাকুক, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। সো আমার হচ্ছে দেখো আমার কি বের করলো, ল্যামডা এ এবং ল্যামডা বি এর মাঝে সম্পর্ক, ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি। এটা অ্যাকচুয়ালি কি দেখো, ল্যামডা কি এইচ এর সমানুপাতিক এবং এম এবং ভি দুইটার ব্যস্তানুপাতিক। সো আমি নিচে কি লিখবো এম এ ভি এ, উপরে কি লিখবো এম বি ভি বি। সো এম এ দেখো এম এ বস্তুর ভর কি এম, বি বস্তুর ভর হচ্ছে সিম্পলি m/2, ওকে। ভিবি কি ছিল দেখো তো 4/3 ভি, আর ভি এ কত ছিল, ভি এ ছিল হচ্ছে 1/3 ভি, রাইট, 1/3 ভি। সো ভি/3 কাটা যাবে, এম কাটা যাবে, থাকবে কি 4/2, 4/2 মানে কি, 4/2 মানে হচ্ছে 2 সিম্পলি, রাইট। সো ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি, এটা কত আসতেছে, এটা আসতেছে 2, ঠিক আছে, এটা আসতেছে হচ্ছে 2, তোমার এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, বোঝা গেছে। সিম্পলি ডি ব্রগলির ইকুয়েশন অ্যাপ্লাই করে হচ্ছে চলে আসবে ল্যামডা এ বাই ল্যামডা বি হচ্ছে 2, বা আদি এবং শেষ অবস্থায় যে এ এবং বি বস্তু সংঘর্ষের পরে যে তরঙ্গ দৈর্ঘ্য আসবে এদের রেশিও আসবে হচ্ছে 2, বোঝা গেছে। এটা কিন্তু রিটেনে আসার মতো, এটা হচ্ছে মোস্ট প্রবলি 83 আর 83 তে আসছিল। সো এটা হচ্ছে রিটেনে আসার মতো প্রবলেম, একটু ভালোভাবে খেয়াল করে রাখবা। এরকম একটা প্রবলেম হচ্ছে 2009 বা 2011-তে বইটা আসছিল, সো ওই যে পিতা পুত্র দিয়ে আর কি। সো ওই রকম প্রবলেমটা হচ্ছে এখানে আছে, ওইখানে স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল, এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ আছে, ঠিক আছে। ওকে, এটা মাত্র করলাম, ওকে ঠিক আছে। সবাই ভালো মতো ক্লাসের প্রবলেমগুলো সলভ করবা নিজে নিজে হাতে হাতে করে। আবারও বলে দিচ্ছি এই প্রবলেমগুলো হচ্ছে দেখবা আসবে, বা এই প্রবলেম রিলেটেড কনসেপ্টগুলো আসবে। সো প্রবলেম দেখে গেছো, নিজে প্র্যাকটিস করে এই জন্য অ্যান্সার করতে পারো নাই, এর চেয়ে বড় দুঃখের ব্যাপার আর কিছু নাই। তখন এক্সাম হলে বসে বসে আফসোস করবা, এর চেয়ে বেটার এখন হচ্ছে 1 দিন 2 দিন এক্সট্রা সময় নিয়ে বা একটু এফোর্ট দিয়ে নিজে নিজে প্রবলেমগুলো সলভ করো। না মিললে ভাইরা তো আছেই, সে খুশি জিতবো গ্রুপে পোস্ট দাও যে এটা পারি না ওটা পারি না, তোমাদের ইন্টারনাল গ্রুপ আছে ওইখানে পোস্ট দাও, আমরা তো আছি, আরো ভাই আপুরা আছে এসপি টিমের নলেজ টিমে, হচ্ছে হেল্প করবে, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সুন্দর মতো অ্যাডমিশন দিয়ে আসবা। আল্লাহ হাফেজ সবাইকে।